হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে প্রশ্ন বিচিত্রা রায় ও মার্টিনের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য ফার্স্টে তোমাদের যে স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এই প্রশ্নের অ্যান্সার সহ সমাধান সহ বিস্তারিত আলোচনা করব। তাই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো দেখো, ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন বিচিত্রার প্রথমেই যেটি প্রশ্ন থাকছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্স, প্রথমে রয়েছে পরিবেশ বিজ্ঞানে। ঠিক আছে, প্রথম প্রশ্নতে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ রয়েছে, প্লাবতা হলো নিমজ্জিত বস্তুর ওপর প্রযুক্ত কি হবে? তো সঠিক অ্যান্সারটি হবে আমাদের ঊর্ধ্বমুখী বল, সি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো 2 নম্বর দাগের যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে দেখো তড়িতের সুপরিবাহী কার্বনের রূপভেদটি হলো, সঠিক অ্যান্সারটি হবে সি, গ্রাফাইট। ঠিক আছে, পরবর্তী 1-4 নম্বর প্রশ্নটি দেখো এনি পরমাণুতে নিউট্রনের সংখ্যা, সঠিক অ্যান্সারটি হবে এ দাগ 10। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো 5-এর তা কি বলেছে, প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে? কোনটি? তো সঠিক অ্যান্সারটি হবে Na। ঠিক আছে, এবার দেখো তোমাদের চলে আসছি আমরা 2 নম্বর দাগের প্রশ্নে। তো 2 নম্বর দাগের প্রশ্নেতে প্রথম থাকছে তোমাদের, দেখো এগুলি কিন্তু সবই 1 নম্বর মানের প্রশ্ন, এগুলিও 1 নম্বর, এগুলিও 1 নম্বর। কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুবই উজ্জ্বল হয়? তো কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুবই উজ্জ্বল হয়? তো সঠিক অ্যান্সারটি হবে দেখো কি 2-1 দাগের নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব খুবই উজ্জ্বল হয়। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক? তো সঠিক অ্যান্সারটি হবে সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিকটি হবে মানে এইটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। কোনটি অ্যান্সার সঠিক হবে? অ্যান্সার হবে মিথেন বা CH4। এই গ্যাসটি নিজে জ্বলে কিন্তু অন্যজনকে জ্বলতে কোনো রকমভাবে সাহায্য করে না। পরবর্তী প্রশ্নটি দেখো কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন শৃঙ্খল দেখা যায়? তো কোন ধর্মের জন্য? তো সঠিক অ্যান্সারটি হবে ক্যাটানেশন ধর্মের জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে 5 নম্বর প্রশ্ন, মূলক কি? তো মূলক কি, সঠিক অ্যান্সারটি তোমরা দেখে নাও। এখানে আমরা কিভাবে কমপ্লিট করেছি অ্যান্সারটি, কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত একটি পরমাণু বা পরমাণু গোষ্ঠী যা ওই যৌগের রাসায়নিক ধর্মাবলী নির্ধারণ করে, সেটাই হলো মূলক। ঠিক আছে, চলো আমাদের 1-2 দাগের প্রশ্নগুলি কিন্তু এই অবধি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তোমাদেরকে কিন্তু 3-1 দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে রয়েছে, তোমাদের যে কোনো 5টি করতে হবে। ঠিক আছে, 2 করে রয়েছে। ফার্স্ট প্রশ্ন দেখো কি থাকছে, তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তো তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো, আমরা কিন্তু তোমাদের সহায়িকা বই থেকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ, তরলের মধ্যস্থ তরলের চাপের বৈশিষ্ট্যগুলি লেখো, এখান থেকে তোমরা লিখবে। ঠিক আছে, তোমাদের যেটা 2 নম্বরের জন্য রয়েছে, তাই তরলের চাপের বৈশিষ্ট্য তোমরা শুধু এইটুকু লিখলে অল্প ছোট শর্টকাটের মধ্যে লিখে দিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সারটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। তো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও বা তোমরা খাতায় দেখে দেখে চাইলে লিখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্নটি বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলক কাকে বলে? তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলক কাকে বলে, এই প্রশ্নের অ্যান্সারটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু তোমরা দাঁড়াও, সহায়িকা বই থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যান্সারটি কিন্তু দেখে দেবো। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে গিয়েছি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে এই অবধি শেষ করবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু লেখা কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও বা ভিডিওটি থামিয়ে খাতায় লিখে ফেলো। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে দেখো,
বলছে কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখো। কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লিখতে বলেছে, ঠিক আছে। তো কঠিনের বৈশিষ্ট্য কি হতে পারে দেখো, কঠিন পদার্থের বৈশিষ্ট্য তোমরা কি লিখে দেবে, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কঠিন পদার্থের আকার ও আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে। একটি দুটি অনেকগুলোই রয়েছে, তোমরা যে কোনো একটা লিখে দিতে পারবে। এবার তরল পদার্থের বৈশিষ্ট্য বা তরলের বৈশিষ্ট্য দেখো এখানে রয়েছে তরলের বৈশিষ্ট্য, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় যে কোনো তরলের একটি নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু এদের কোনো নির্দিষ্ট আকার নেই। এরকম করে অনেকগুলো রয়েছে, তোমরা যে কোনো একটা লিখে দিতে পারো। এইভাবেই আমাদের প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট হয়ে গেল, যে কঠিন ও তরলের একটি বৈশিষ্ট্য করে আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 4 নম্বরটি দেখো, তোমাদের অন স্ক্রিনে রাখবো। এখানে দেখো কি বলেছে, সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লেখো। তো প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম কিন্তু আমরা এখান থেকে লিখে নিয়েছি, আর 3-এর 4 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। প্রশ্নটা দেখো, সোডিয়াম পারঅক্সাইড Na2O2, জল H2O, আর গ্লোবাল ক্লোরাইড COCl2, ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমাদেরও করে দিলাম, ঠিক আছে। এবার চলো আমরা কিন্তু তোমাদেরকে এবার 4-এর দাগেরগুলো করাবো, ঠিক আছে। এই 4-এর দাগেরগুলো পরবর্তী প্রশ্ন হচ্ছে, সক্রিয় চারকোল কি, গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমাদেরকে করিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ সক্রিয় চারকোল কাকে বলে, এই প্রশ্নের অ্যান্সারটা জিঙ্ক এখান থেকে শুরু করে একদম সক্রিয় অঙ্গার বলে এই অবধি কিন্তু লিখবে, ঠিক আছে। সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার বলে এই অবধি, তাহলে কিন্তু সক্রিয় চারকোল কাকে বলে এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন যেটা ছিল, এরই সঙ্গে গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। তো গ্যাস কার্বনের একটি ব্যবহার তোমরা দেখে নাও, এখানে লিখতেই পারো তোমরা এইভাবে, যে একটি গ্রাফাইটের মতো তাপ এবং বিদ্যুতের একটি মানে ভালো পরিবাহী, বা ঠিক আছে, তাই ব্যাটারি ফুয়েল এবং এক ল্যাম্পে থাকে কিন্তু এগুলি, ঠিক আছে। ব্যাটারি প্লেতে বা এক ল্যাম্পের মাধ্যমে এগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো এবার পরবর্তী প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিই। এই পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর দাগের, এখানে কিন্তু তোমাদের যে কোনো 5টি করতে বলেছে, কিন্তু আমরা সব কতেই তোমাদের করিয়ে দেবো তোমাদের সুবিধাতে, কারণ এগুলো প্রত্যেকটা প্রশ্নের পরীক্ষার আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে দেখো 3 নাম্বার রয়েছে, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে রয়েছে। প্রথমে যে প্রশ্নটা থাকছে সেটা হলো, একটি পেরিস্কোপের গঠন চিত্র অঙ্কন করো। একটি পেরিস্কোপের গঠন চিত্র অঙ্কন তোমরা এইভাবে করে নেবে, ঠিক আছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হলো পেরিস্কোপের রেখাচিত্র বা একটি ছবি, ঠিক আছে। তোমরা চাইলে প্রথমে এইভাবে লিখে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমরা নামাতে পারো, ঠিক আছে। এইভাবে লিখে দেবে পেরিস্কোপ কি, লিখে দেবে কীভাবে কাজ করে লিখে দেবে। তা মানে এত 2-3 নম্বর আছে, তো একটু শর্টকাটের মধ্যে তোমরা মানে চেষ্টা করবে লিখে দেওয়ার, পেরিস্কোপ কাকে বলে, কার্যপ্রণালী, এবং তার সাথে সাথে এই যে ছবি, এটি কিন্তু তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু খুবই সহজে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর, 4-এর 2টি রয়েছে কি, তোমাদেরকে বলছি স্ক্রিনশট করে নাও বা ভিডিও থামিয়ে তোমরা খাতায় ভালোভাবে এগুলো কিন্তু লিখে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আলোর প্রতিসরণের নিয়ম 2টি কি কি। তো আলোর প্রতিসরণের নিয়ম 2টি কি কি সেটি তোমাদের এবার দেখাবো। তোমাদের সহায়িকা বই থেকে এটি কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুটো নিয়ম এখানে পড়েছি, এখানে এটা হচ্ছে প্রথম নিয়ম, এখান থেকে এই অবধি লিখবে। আবারও বললো তোমাদের ভিডিও দিয়ে থামিয়ে নাও অথবা স্ক্রিনশট করে নাও, আর 2 নম্বর দেখো এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3 নম্বর দাগের প্রশ্ন এটি, হিরে চকচকে দেখায় কেন। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা খুবই সুন্দরভাবে কমপ্লিট করেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে একদম সহায়িকা বই থেকে একবারে, ঠিক আছে। এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, হীরাকে চকচকে দেখায় কেন, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু পেয়ে গিয়েছে। এখান থেকে শুরু করবে তোমরা লেখা, 3 নম্বর যেহেতু রয়েছে, এখান থেকে হীরকের উপাদান এখান থেকে শুরু করে একদম তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও অথবা ভিডিওতে থামিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখান থেকে শুরু করবে লেখা, একদম শেষ করবে এই জায়গায় এসে, এখানটায় এসে এই অবধি লিখলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। আশা করবো তোমরা এগুলো সব লিখে নিচ্ছ বা স্ক্রিনশট করে রাখো, তোমাদের কাজে আসবে। এরপরে 4 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটা হলো, আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন আছে। তো আর্কিমিডিসের নীতির জন্য কি কি শর্তের প্রয়োজন রয়েছে, এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু তোমাদেরকে সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আর্কিমিডিসের নীতি বা এখান থেকে তোমরা লেখা শুরু করবে, এই অবধি, তাহলে কিন্তু তোমাদের এটা নীতি প্রয়োগের ক্ষেত্রেও কীভাবে প্রয়োগ করা হয় সেটা কিন্তু লেখা রয়েছে। এখান থেকে তোমরা লেখা শুরু করবে, এই অবধি লিখতে পারো বা এই অবধিও লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
পরবর্তী প্রশ্ন 5 নম্বর, দেখো এখানে কি বলেছে, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো। পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট সেটা ব্যাখ্যা করতে হবে। তো এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা তোমাদের সহায়িকা বই থেকে দেখিয়ে দেবো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়েছি। এখানে কিন্তু লেখাই রয়েছে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট ব্যাখ্যা করো। তো নিউক্লিয়াসের ব্যাস প্রায় এখান থেকে শুরু করে একবারে তোমরা বেশিরভাগ স্ট্যান্ড ফাঁকা এফডি লিখবে। আবারও বলবো, তোমরা ভিডিওটি চাইলে থামিয়ে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, লিখে নিতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো স্ক্রিনে, ঠিক আছে। এটি হলো 6 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, পরীক্ষাগারে অক্সিজেন তৈরির বিক্রিয়া রাসায়নিক সমীকরণ লেখো। অক্সিজেনের একটি ভৌত ধর্ম ও একটি রাসায়নিক ধর্ম লেখো। তো এটি কিন্তু তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, টেক্সট বই থেকে তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে, ঠিক আছে। এটি তোমরা দেখতেই পাচ্ছ, অক্সিজেনের ভৌত, আগে তোমরা দেখে নাও এই সমীকরণটি, ঠিক আছে। যেটি বলা হয়েছিল যে অক্সিজেন মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো, সমীকরণটি হবে এটা, ঠিক আছে। আমরা এখানে লিখে দিয়েছি পাশে, এখান থেকে এফডি লেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের সমীকরণটা লেখা হয়ে গেল। এবার তোমরা কি করবে, দেখো অক্সিজেনের ভৌত ধর্ম, এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। 1, 2, 3 রয়েছে, যে কোনো একটা তোমরা লিখতেই পারো। পাশাপাশি অক্সিজেনের রাসায়নিক ধর্ম রয়েছে, দেখো অক্সিজেনের রাসায়নিক ধর্ম 1, 2, 3 আছে, তোমরা যে কোনো একটা চাইলে লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আর বলে দিই, এটা কিন্তু পেজ নাম্বার হচ্ছে 114তে রয়েছে, 114। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদের দেখিয়ে দেবো। পরবর্তী 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, সংকেত লেখো। চুনা পাথর আছে, ডলোমাইট আছে আর ক্যালামাইন আছে, ঠিক আছে। তো এই গতির সংকেতগুলো কি কি হবে তোমরা অন স্ক্রিনে দেখে না, আমরা কিন্তু তোমাদেরকে একদম করে দিচ্ছি এখানে। প্রথমে দেখো 7 নম্বর প্রশ্ন, এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু বুঝে নেবে। চুনা পাথরের সংকেতে দেখো CaCO3 রয়েছে, ঠিক আছে। আর ডোলেমাইটের দেখো কি রয়েছে, CaMg, ঠিক আছে। তারপর দেখো এখানে ক্যালামাইন রয়েছে, ZnCO3 রয়েছে। সরি, এটা একটু মানে লিখতে সমস্যা হয়েছে, ডোলেমাইটের এই বিষয়টা সংকেতটা, তো আবার এখানে লিখে দিয়েছি, এটা হবে CaMg, তারপরে ব্যাকেট দিয়ে CO3, তারপরে 2, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তার পরবর্তী দেখো আমরা পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন আমাদের কিন্তু তাহলে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা লাইফ সায়েন্সে ঢুকে যাচ্ছি। তো লাইফ সায়েন্সের প্রথমেই প্রশ্ন আমাদের কি দিয়েছে, MCQ দিয়েছে, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রথমে দেখো কি বলেছে, একটি পদার্থবিহীন কোষীয় অঙ্গাণু হলো কি হবে, তা প্রথমে এটা হবে রাইবোজোম হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, নাইট্রোজেন সংবোধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়াটি হলো কি হবে। এই প্রশ্নের অ্যান্সারটি হবে এই অপশন এ, ক্লস্ট্রিডিয়াম, এটা হবে সঠিক অ্যান্সার। তারপর 3 নম্বরতে দেখো কি বলেছে, জরুরিকালীন হরমোন হলো কোন হরমোন, তো এটা হবে সঠিক অ্যান্সার ডি, অ্যাড্রিনালিন হরমোন। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজেও কিন্তু তোমাদের MCQ রয়েছে। প্রথমে দেখো 4 নম্বর দাগে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে দেখো, বনের ক্যানোপি স্তর গঠন করে বৃক্ষ, বনের ক্যানোপি স্তর গঠন করে বৃক্ষ। তার পরবর্তী অ্যান্সারতে দেখো 5 নম্বর, প্রদত্ত কোন পদার্থের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, তো সঠিক অ্যান্সারতে হবে শাল, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে কি রয়েছে, 2 নম্বর দাগের, এখানে কিন্তু 1 নম্বর দাগের প্রশ্ন শূন্যস্থান এসব রয়েছে। তো প্রথমে দেখো এতে কি হবে, কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, তো কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, প্রোটিন তৈরির কারখানা বলা হয়, সঠিক অ্যান্সারটা হবে রাইবোজোমকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, 2 নম্বর দাগের শূন্যস্থান পূরণ করো, কালাজ্বর ড্যাশ ঘটিত রোগ, তো কালাজ্বর কি ঘটিত রোগ, পরজীবী ঘটিত রোগ, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটি দেখবে কি বলেছে, সত্য মিথ্যা দিয়েছে, তো বয়সন্ধিকালে ছেলে বা মেয়েদের ধীর স্থির ও সংযমী হয়, তো এটা অবশ্যই মিথ্যা হবে, ঠিক আছে। তারপরে 4 নম্বরতে দেখো কি বলেছে, একটি ফাইকোপ্লাঙ্কটনের নাম, তো সঠিক অ্যান্সারটা হবে 4, ডায়াটম হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখো 5 নম্বর, তা কি বলেছে, আমলকিতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়, তো আমলকিতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়, ভিটামিন সি বেশি পাওয়া যায়, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, ঘৃতকুমারী একটি ঔষধি গুণ লেখো, তো ঘৃতকুমারীর একটি ঔষধি গুণ কি হবে, এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ক্ষয়ে নিরাময়ে সাহায্য করে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটিও হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের কি রয়েছে, 3 নম্বর দাগের রয়েছে, দেখো
এগুলি কিন্তু প্রত্যেকটি 2 নম্বর মানের প্রশ্ন, আর এইগুলি কিন্তু যে কোনো 5টি করতে হবে, কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে সবকটিই করে দেবো। 3-এর 1 নম্বর দেখো কি বলেছে, ভাঁজ কলার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তো ভাঁজ কলার যে কোনো 2টি বৈশিষ্ট্য তোমরা টেক্সট বইও পেয়ে যাবে, কিন্তু আমরা সহায়িকা থেকে প্রশ্নের উত্তর একদম ভালো করে টু দ্য পয়েন্টে অ্যান্সার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভাঁজ কলার বৈশিষ্ট্যগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলি কিন্তু রয়েছে। তোমরা চাইলে ভিডিও থামিয়ে নিতে পারো বা তোমরা লিখে নিতে পারো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এতে আসার জন্য পরীক্ষায় অনেক কথাই রয়েছে, তোমরা যে কোনো 2টি লিখে নিতে পারো এখান থেকে, ভাঁজ কলার বৈশিষ্ট্য। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, একটি ভাইরাস ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। তো একটি ভাইরাস ঘটিত রোগ ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি হবে, আমরা দেখো এটি লিখে নিয়েছি। তো ভাইরাস ঘটিত রোগ হবে পোলিও। ঠিক আছে, পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি হবে, কলেরা। ঠিক আছে, কলেরা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, 3 নম্বর দাগের প্রশ্ন, থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো। তো এইটি তোমাদের টেক্সট বইয়ে তোমরা খুবই সহজে পেয়ে যাবে থাইরক্সিন হরমোনের কাজ। তো থাইরক্সিন হরমোনের কাজ তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর তোমাদের 224 বের করলে এখানে তোমরা থাইরক্সিন হরমোনের কাজ কিন্তু এখান থেকে এই অবধি তোমরা কিন্তু পড়লে কিন্তু পেয়ে যাবে। দেখো এই মানে থাইরক্সিন হরমোনের কাজ, এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে, এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনে প্রভাবিত করে, এইভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নটি দেখো, 4 নম্বর দাগের প্রশ্ন, এখানে কি বলেছে, ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। তো ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ জাতীয় বনভূমির 2টি বৈশিষ্ট্য আমরা সহায়িকা বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমরা ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, ঠিক আছে, তোমাদের কিন্তু এখান থেকে দেখো দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা দেখো এটিও লিখতে পারো, শ্বাসমূল বা থেঁসমূল এটিও লিখতে পারো, আবার এটাও লিখতে পারো, যে কোনো দুটো বলেছে, তোমরা যেটা খুশি সেটা লিখে দেবে। অবশ্যই ভিডিও থামিয়ে লিখে নাও বা তোমরা কি মানে স্ক্রিনশটও করে নিতে পারো। ঠিক আছে, এবার এর পরবর্তী প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, কি কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়। তো কোন কোন প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয় এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে খুবই সহজেই পেয়ে যাবে। তোমরা টেক্সট বইয়ের পেজ নাম্বার বের করবে, 273 বের করবে, এবং এখানে তোমরা দেখতে পাবে কি কি প্রয়োজনীয় বাঁশ ব্যবহার করা হয়। তো এখান থেকে তোমরা পয়েন্ট দিলে আছে, পয়েন্ট আকারে সব লিখতে পারবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এভাবে কিন্তু সবই পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা কিন্তু লিখতে পারবে, খুবই সহজ রয়েছে। পরবর্তী 6 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে, ত্রিফলা কি। তো ত্রিফলা কি, এই প্রশ্নের অ্যান্সারটি আমরা পেয়েছি সহায়িকা বই থেকে, খুবই সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ত্রিফলা কি, এই প্রশ্নের অ্যান্সারটি আমরা তোমাদের সামনে রাখছি। এখান থেকে তোমরা লেখা শুরু করবে এই অবধি, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি তোমরা যদি চাও একটু বড় করে লিখতে পারো, এখান থেকে শুরু করে আবার এই অবধি এখান থেকে নামাবে। ঠিক আছে, তাহলে কিন্তু একটু বড় করেও তোমাদের লেখা হয়ে যাবে। তাহলে ত্রিফলা কি আমরা জানলাম। এবার আমরা জানবো 4 নম্বর দাগের, এখানে চলে আসবো। এখানে দেখো বড় প্রশ্ন এগুলি, যেগুলো 5টি করতে হবে, 3 নম্বর করে রয়েছে, তাই 15 নম্বর এখানে রয়েছে। তোমরা সব কথাই আমরা করে দেবো এখানে তোমাদের সুবিধার্থে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, কোষের শক্তিঘর কাকে বলে। কোষের শক্তিঘর কাকে বলে দিয়েছে, পাশাপাশি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লিখতে দিয়েছে। তো কোষের শক্তিঘর কাকে বলা হয়, কোষের শক্তিঘর কিন্তু মাইক্রোকন্ড্রিয়াকে বলা হয়। ঠিক আছে, মাইক্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এবার উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মানে যে কোনো 4টি পার্থক্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য এখানে কিন্তু একদম অনেকগুলো কিন্তু দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা লিখে নেবে। ঠিক আছে, আর তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি গেল, মাইক্রোকন্ড্রিয়া হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মৃত জীবিতা কি। জীবজগৎকে কাদের মধ্যে এটি দেখা যায়, মানে জীবজগতে কাদের মধ্যে দেখা যায় মৃত জীবিতা। তো মৃত জীবিতা কি, তো মৃত জীবিতা হচ্ছে, তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মৃত জীবিতা কাকে বলে, তার প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এখান থেকে তোমরা এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার তাহলে আমরা দেখে নিই মৃত জীবিতা মানে কাদের কাদের মধ্যে দেখা যায়। যদি দেখো এখানে তোমাদের এখানে পেয়ে যাবে তোমরা মৃত জীবিতার গুরুত্ব এবং উদাহরণে কিন্তু তোমরা এই দিকেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে লিখবে এই অবধি, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রশ্নের অ্যান্সারটি। এবার তোমাদের পরবর্তী প্রশ্নের অ্যান্সারটি দেখিয়ে দিই। এই প্রশ্নটা দেখো কি বলেছে, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে। মানবদেহের 2টি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা কিন্তু কমপ্লিট করেছি। তো প্রথম প্রশ্ন ছিল কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। তো পিটুটারি গ্রন্থিকে কিন্তু প্রভু গ্রন্থি বলা হয়।
আর দুটি দেওয়া হয়েছিল কি মানবদেহে দুটি অনাল গ্রন্থির নাম। তো দেখো প্রথমে হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং অ্যাড্রিনালিন গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন যে খরিত হয় তার নাম হলো থাইরক্সিন হরমোন, আর অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় তার নাম হলো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারটিও তোমাদের কমপ্লিট করে দিলাম। এর পরবর্তী প্রশ্নটা দেখো 4 নম্বর দাগে কি বলেছে, কি কি কারণে বনে আগুন লাগে। বনে আগুন লাগার বিভিন্ন কারণ আছে, দাবানল রয়েছে, বনে আগুন লেগে যাওয়ার বিভিন্ন কারণ, তাই হিসেবে দাবানল তোমরা লিখতে পারো। পাশাপাশি এখানে দাবানল তৈরির যে প্রক্রিয়াগুলি সেগুলো লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই কোশ্চেন অ্যান্সারটি তোমরা লিখে নাও। ঠিক আছে, দাবানল এবং দাবানল তৈরির কারণ, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটিও তোমরা লিখে নিতে পারো। তোমাদের পরীক্ষা আসার জন্য সব কথাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 5 নম্বর দাগের প্রশ্ন, নিম কি জাতীয় উদ্ভিদ, নিমের 2টি ঔষধি গুণ লেখো। তো নিম কি জাতীয় উদ্ভিদ? নিম মূলত উদ্ভিদ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ হতে পারে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ হতে পারে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ হতে পারে, এবং নিম কিন্তু একটি ঔষধি গাছ এবং বৃক্ষ জাতীয়, কারণ নিম প্রচুর বড় হয়। ঠিক আছে, তাই বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এবার নিমের 2টি ঔষধি গুণ তোমাদের সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিমের নিম গাছের ব্যবহার। ঠিক আছে, নিম গাছের বিভিন্ন অংশ, তার ব্যবহার, তো এইটাও লিখতে পারো, আবার তোমরা এইটিও লিখতে পারো। ঠিক আছে, নিমের বৈশিষ্ট্য। পাশাপাশি নিমের এখানে দেখো বিজ্ঞানসম্মত নামও দিয়েছে, এবং তোমরা তোমাদের টেক্সট বইও কিন্তু এটি পেয়ে যাবে 282 নম্বর পেজে। ঠিক আছে, এইখানে। ঠিক আছে, তো তোমরা কিন্তু দেখো নিম গাছ বৃক্ষ জাতীয় গাছ। ঠিক আছে, তো তোমাদের অ্যান্সারটিও কিন্তু এই অ্যান্সারটিও কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। এর পরবর্তী প্রশ্ন দেখো কি এবার রয়েছে 4 নম্বর প্রশ্ন, শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে। শকুন বিলুপ্ত হওয়ার কারণ। তো শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা সহায়িকা বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু আমরা এভাবে এখান থেকে তোমরা লিখে নিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই এই স্ক্রিনে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। আজকে কিন্তু তোমাদের 1 নম্বর পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলে যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বর কমপ্লিট করবো। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই ভিডিও ভালো লাইক করো।